কোরবানির পশু লবণযুক্ত চামড়া বিক্রি শুরু, নির্ধারিত দামে নয়, সমঝোতার ভিত্তিতে বেচাকেনা। বিশ্বব্যাংক থেকে $90 কোটি ঋণ পেল বাংলাদেশ, অর্ধেকের বেশি বাজেট সহায়তার জন্য। সাবেক আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি। আপনারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দেশের বিভিন্ন হাট থেকে কোরবানির পশুর লবণযুক্ত চামড়া কেনা শুরু করেছেন ট্যানারি মালিকরা। মাসখানেকের ভেতর এসব চামড়া ট্যানারিতে প্রক্রিয়াজাত করা শুরু হবে। তবে সরকার নির্ধারিত দামে নয়, বরং সমঝোতার ভিত্তিতেই বিক্রি হচ্ছে লবণযুক্ত চামড়া। শনিবার সকাল থেকে ঢাকার বাইরের জেলাগুলোতে বিভিন্ন হাটে শুরু হয়েছে লবণযুক্ত চামড়া বিক্রি। সংরক্ষণ করা এসব চামড়া কিনতে ট্যানারির প্রতিনিধিরা এখন জেলার হাটে। রাজধানীর বাইরে ভালো বিক্রি হলেও পোস্তায় প্রথম দিনে তেমন ব্যস্ততা নেই। এখানকার 41 আড়তের বেশিরভাগই বন্ধ। সংরক্ষণ করা কোরবানির 1 লাখ লবণযুক্ত চামড়ার বেচাকেনাও কম। এটা যা যা ওয়েতে মাল চলে যাবে। দেখা যায় আমার এখানে কেনাকাটা আছে, আমার এক পার্টির সাথে আমি কথা বলে রাখছি, ওই আসুক না আসুক আমার কোনো সমস্যা নেই, আমি এখান থেকে মাল পোস্টিং করে আমি পাঠিয়ে দিই। ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দর সরকার নির্ধারণ করেছে 55 থেকে 60 টাকা। তবে সব চামড়ার গুণগত মান একরকম হয় না, তাই এ দামে বিক্রি করা সম্ভব নয় বলে দাবি কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির। যারা ট্যানারি মালিক আছে তারা বলবে যার চামড়াটা 24 ফুট, সে বলবে, ট্যানারি মালিক বলবে 23 ফুট, যার চামড়া বলবে না আমার 25 ফুট। তো ওই তো দুজন বার্গেনিং করবেই, করার পর আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে মালটা অবশ্যই বিক্রি হয়ে যাবে। এখানে যে ওই ট্রেনের মালিকটাকে ঠকায় নিয়ে চলে যাবে সেটাও পারবে না, বা ট্রেনের মালিককে যে সে ঠকায় দিবে তাও হবে না। এবার সারা দেশ থেকে 90 লাখ পিস লবণযুক্ত চামড়া সংগ্রহের লক্ষ্য ট্যানারি মালিকদের। তবে মান যাচাই করে সমঝোতার ভিত্তিতে চামড়া কেনার কথা বলছেন তারা। আপনার ট্যানারি মালিকরা লস দিয়ে কোনো সময় ব্যবসা করবে না আপনার, এবং যারা আড়তদার আছেন তারাও কিন্তু ঢাকার আড়তদার, তারাও কিন্তু লস দিয়ে বিক্রি করবেন না। এইখানে আমার মনে হয় যে একটা বোঝাপড়ার ভিতরে আপনার এটা ক্রয় বিক্রয় হবে। কোরবানির মৌসুমে সারা দেশে পশুর চামড়ার বাজার প্রায় 2000 কোটি টাকার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে কোরবানির পরে পশুর চামড়ার অন্যতম 2 বড় বাজার যশোরের রাজারহাট ও নাটোরের চক বৈদ্যনাথে চলছে জমজমাট কেনাবেচা। বিভিন্ন জেলা থেকে লবণজাত চামড়া নিয়ে আসছেন বিক্রেতারা। তবে এবার আশানুরূপ দাম না পেয়ে অনেকেই হতাশ তারা। শনিবার ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অন্তত 15 জেলা থেকে বিক্রেতা আসেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট যশোরের রাজারহাটে। টানা কয়েক বছরের মন্দা কাটিয়ে এ মৌসুমে কিছুটা লাভের আশা ছিল তাদের, তবে এবারও মেলেনি আশানুরূপ দাম। বিক্রেতারা জানান, হাটে লবণযুক্ত বড় গরুর চামড়া বিক্রি হয়েছে সর্বোচ্চ 1000 টাকায়, আর ছোট ও মাঝারি গরুর চামড়া 300 থেকে 600 টাকায়। ছাগলের চামড়ার কোনো চাহিদাই নেই বাজারে। লবণ দিয়ে, কিষেন বাধা দিয়ে, এমনি ভ্যান খরচা যে খরচা, সেই হিসেবে বাজারে এসে আমরা কোনো লাভবান হতে পারি না। দাম হচ্ছে 900, 9,500, যা বেশি 1400-1500। এখন প্রতি চামড়া পেতে 500 টাকা করে লস হচ্ছে। লোকসান এড়াতে বিদেশে সরাসরি কাঁচা চামড়া রপ্তানির কথা বললেন ব্যবসায়ী নেতারা। চামড়ার যে খাত, এই শিল্প যদি আসলে বিপ্লব ঘটাতে হয়, তাহলে এখানে ওয়েট বলু চামড়া রপ্তানি করা ছাড়া আসলে বিকল্প কোনো আমি কিছু পাইনি। উত্তরাঞ্চলে পশুর চামড়ার বৃহত্তম মোকাম নাটোরের চক বৈদ্যনাথেও জমে উঠেছে বেচাকেনা। শুক্রবার থেকেই বিভিন্ন জেলার ব্যবসায়ীরা লবণ দেওয়া চামড়া নিয়ে আসছেন বাজারে। তবে ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ তাদেরও। গরুর চামড়া তো কোনো পাঠিই নাই, এখন সামনের সপ্তাহে আশা আছে, এখন সামনের সপ্তাহে কি হবে সেটা জানি না। চামড়া বেচতে পারছেন, এখন ঘুরে আবার 1050 থেকে 1100 টাকা বলে। আড়তদারদের দাবি চামড়ার মান দেখে দেওয়া হচ্ছে দাম। আগামী সপ্তাহের মধ্যে ঢাকার ট্যানারিগুলো চামড়া সংগ্রহ করবে আশা তাদের। সারা সপ্তাহ চামড়া আসবে। আমরা আশা করছি যে সামনে হাটে ট্যানারির যে মালিকগুলো আছে, কোম্পানি আমরা যাদেরকে বলি, তারা সামনে হাটে নাটোরে আসবে, তখন জাঁকজমকপূর্ণ বেচাকেনা হবে। দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার আড়তে প্রায় 45টি জেলা থেকে লবণজাত চামড়া আসে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
কোরবানির পশুর চামড়া বেচাকেনা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব খান। আফতাব খান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি 7 দিনের শুরুতেই। আপনার কাছে জানতে চাইব, এবারের আবহাওয়া ভালো আমরা দেখতে পাচ্ছি এবং চামড়ায় যে লবণ দেওয়া হয় সেই লবণও পর্যাপ্ত পরিমাণে ছিল, তো আপনাদের চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা পূরণ হবে কিনা? জি, ধন্যবাদ। আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল প্রায় 1 লাখের কাছাকাছি গতবারও হয়েছে, এবারও আমাদের লক্ষ্যমাত্রা যা ছিল সেটা পূরণ হয়েছে এবং ঢাকার চামড়াটা খুব যত্ন সহকারে ঠিক সময় সঠিক সময় লবণজাত করা হয়েছে এবং গত বৃহস্পতিবার আর আজকে শনিবার থেকে কিছু মাল বেচা কেনা হচ্ছে। কাল থেকে পুরোপুরিভাবে বিক্রি হবে। যেহেতু আমাদের মালই 1 লাখের মধ্যে, আমাদের পাশাপাশি ট্রেনের মালিকরা চামড়া কিনছে 4 লাখ বছর। আমাদের সবাই ঢাকায় যারা লবণজাত করেছে তারা সঠিক সময় ঠিক সময়ে লবণজাত করেছে। আফতাব খান, আমরা দেখতে পাচ্ছি যে চামড়ার দাম নিয়ে কিন্তু একটা মতৈক্য মানে এখন পর্যন্ত একটা বিরোধ থেকেই যাচ্ছে। সরকার যে নির্ধারিত দাম বেঁধে দিয়েছে সেই দামের ভিত্তিতে এবারও চামড়া বেচা কেনা হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা কি আপনাদের ভালো দাম পাচ্ছেন কিনা? জি, প্রত্যেক বছরই এইভাবে আমরা শুনি, কিন্তু ট্রেনারি মালিক, আমরা আড়তদার, ব্যাপারী, পাইকার যারা আছে তারা এইভাবে বার্গেনিং এর মাধ্যমেই বেচা হয়ে যায়। আজকেও আমাদের প্রায় 6 থেকে 7 ট্রাক মাল ডেলিভারি গেছে, নিশ্চয়ই মালটা বিক্রি হয়েছে। ট্রেনারি মালিক যে দাম দিয়েছে, আমাদের যে ব্যাপারীদের হয় লাভ কম আর বেশি হতে পারে, নিশ্চয়ই তারা লাভ করেছেন ভালো ডেলিভারি। এই দামটা নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না। যখন সরকার যে দাম বেঁধে দেয় আমরা তার মধ্যে বিক্রি করার চেষ্টা করি, ট্রেনারি মালিকরাও কেনার চেষ্টা করে। এভাবে করে আমাদের ঢাকার ওস্তাদ সহ হিমায়তপুরের পাশাপাশি সহ বাংলাদেশের সব জায়গায় আমি আশা করি চামড়া সব বিক্রি। ট্যানারি মালিকদের কাছে আপনাদের এখন পর্যন্ত বকেয়া কত রয়েছে? আদায়ে কি ধরনের উদ্যোগ নিচ্ছেন আপনারা? যে আমরা ওরা ওই ট্যানারিদের 2017-তে তারা যখন ট্যানারিটা শিফট হয় হিমায়তপুরে, 2017-তে আমাদের বেশ কিছু টাকা আটকাইছে। 2017 পরে যে লেনদেনটা করে রানিং টাকাটা তারা শতভাগ দিয়ে দেয় এবং 2017 যে টাকাটা এটাও কিছু কিছু ট্যানারি আছে যে শতভাগ টাকা দিয়ে দিছে, কিছু ট্যানারি আছে 2-3 বারেও দিয়ে দিছে, কেউ আছে আবার যে অর্ধেক দিয়েছে, কেউ 2-4টা ট্যানারি এমনও আছে যে কোনো টাকাই দেয়নি, যেটা চলমান আছে। আফতাব খান, আমরা প্রতি বছরই দেখি যে গরুর চামড়ার যতটুকু তাও দাম পাওয়া যায় সেই তুলনায় ছাগল কিংবা খাসির চামড়ার কিন্তু বাজার একদমই নেই। এই ছাগল এবং খাসির চামড়ার বাজার কিভাবে তৈরি করা যায় অথবা কিভাবে এগুলো প্রসেসিং করলে আরো ভালো ভাবে আমরা বিক্রি করতে পারবো, সেই বিষয়ে কি আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ। ছাগলের চামড়াটা অল ফ্যাশনে চলে গেছে। ছাগলের ট্যানারি ছিল কোন এক সময় 42টা, এখন 4 হতে 5টা ট্যানারি আছে হিমায়তপুরে, তারপরও রানিং না। দ্বিতীয়ত হলো কুরবানির সময় যখন চামড়া খুব চাহিদা ছিল ছাগলের, কখনো ঢাকার চামড়াটা কুরবানির দাতা পরে কি ওই মাংস ব্যবসায়ীদেরকে দিয়ে না জবাই করে তারা নিজেরাই এটা জবাই করে এবং চামড়াটা ছেলার সময় তারা চামড়াটাকে 4টা-5টা কাট করে দেয়। একটা চামড়ি হয় 4.5 ফুট 5 ফিট। চামড়া যখন কেটে ফেলে এই চামড়াটা 50 টাকা লাগে খরচ সংগ্রহ করতে, তখন সে এটা করতে পারে না। যার জন্য যখন খুব সুদিন ছিল তখন 50% চামড়া ফেলে দিতে হয়। এখন যেহেতু চাহিদা নেই আর গরুর চামড়াটা চাহিদা আছে, সেটা ঠিকই সংগ্রহ হয়, আর খাসি চামড়াটা এই টোটালি ফেলে দেওয়া হয়, কিন্তু নর্থ বেঙ্গলের দিকে চামড়া একটু চাহিদা থাকে, সেখানে তারা সংগ্রহ। আফতাব খান, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বাংলাদেশের জন্য $90 কোটি ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক।
টেকসই প্রবৃদ্ধি, শহরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন এবং আর্থিক খাতে নীতিমালা জোরদার করতে এই 2 প্রকল্পে ঋণ দেওয়া হচ্ছে। ঋণ অনুমোদনের বিষয়টি শনিবার বিশ্বব্যাংকের ঢাকা অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই ঋণের অর্ধেকের বেশি অর্থাৎ $50 কোটি পাওয়া যাবে বাজেট সহায়তা হিসেবে। নতুন অর্থায়ন বাংলাদেশকে 2টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহায়তা করবে: আর্থিক খাত ও নগর ব্যবস্থাপনা, এবং অন্যটি উচ্চ মধ্যম আয়ের দেশের লক্ষ্যমাত্রা অর্জন। সংস্থাটির বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ বলেন, প্রয়োজনীয় সংস্কারগুলো বাংলাদেশকে প্রবৃদ্ধি ধরে রাখতে এবং জলবায়ু পরিবর্তন ও অন্যান্য সংকট মোকাবেলায় সহায়তা করবে। গেল বছর দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই কমেছে প্রায় 15%। ফলে টানা 3 বছর বৃদ্ধির পর কমল এফডিআই। গত বছর বাংলাদেশে $300 কোটি বা 33,000 কোটি টাকার বিদেশি বিনিয়োগ এসেছে বলছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাডের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন। নতুন বিনিয়োগের পাশাপাশি এফডিআই স্টক বা মোট বিনিয়োগের স্থিতিও কমেছে 2023 সালে। গত বছর বিনিয়োগের স্থিতি কমে $2,054 কোটি নেমেছে, যা 2022 সালে ছিল $2,075 কোটি। আংটাডের প্রতিবেদন বলছে, গত 6 বছরের মধ্যে 2018 সালে দেশে সর্বোচ্চ $361 কোটি বিদেশি বিনিয়োগ এসেছিল। করোনাকালে 2020 সালে এফডিআই নামে $258 কোটি। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ যেমন কমেছে, তেমনি দেশি উদ্যোক্তাদেরও বিদেশের বিনিয়োগ কমেছে গত বছর। ভোলায় 5 লাখ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন সার কারখানা নির্মাণ করা হবে। জেলাটির ভাদুরিয়া, ইলিশা সহ কয়েকটি স্থানে এর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। তবে বিদেশে বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করার তাগিদ অর্থনীতিবিদদের। কৃষি নির্ভর বাংলাদেশে বর্তমানে সারের চাহিদা 26 লাখ টন। তবে গ্যাসের চাপ কমে যাওয়া সহ নানা কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে বেশিরভাগ সার কারখানাগুলো। ব্যাহত হচ্ছে সার উৎপাদন, এতে বাড়ছে সার আমদানি। তবে সংকট কাটাতে দ্বীপ জেলা ভোলায় গ্যাস ভিত্তিক সার কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। জেলাটিতে প্রায় 1.7 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ থাকায় এখানে সার কারখানা স্থাপন সম্ভব বলে জানালেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এখানকার আবাসিক খাতে সব ধরে তারপরে আমরা দেখব যে অতিরিক্ত গ্যাস 300 MMC গ্যাস তো আমার নিতে হবে মিনিমাম। পাইপের গ্যাস নিতে গেলে তার মিনিমাম ফিজিবিলিটি হলো 300 MMC গ্যাস নিতে হবে। সো আমরা এখন পাচ্ছি 190। তো আমরা আশাবাদী আরও 100 যদি পাই, আমরা যদি মনে করি যে না আরও 300 যদি আমরা ড্রিলিং করে পাই, তাহলে আমাদের পরিকল্পনা সম্পূর্ণ হবে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, ভোলায় সার কারখানা স্থাপনের ব্যাপারে সরকার কাজ করছে। আগামীতে মধ্যপ্রাচ্যের একটি দেশের সঙ্গে চুক্তি হতে পারে। অর্থনীতিবিদরাও এ ব্যাপারে বিদেশি বিনিয়োগের পক্ষে মত দিয়েছেন। বিদেশি বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করে তাদের মাধ্যমে যদি করানো হয়, প্রথমত হচ্ছে সুবিধা হচ্ছে আমার এফডিআই হিসাবে ট্রিট হবে, যে সরাসরি বৈদেশিক বিনিয়োগ। একই সাথে এই ইন্ডাস্ট্রির মাধ্যমে বাংলাদেশের ক্ষেত্রে যে কৃষকদের যে খরচ, সেই ক্ষেত্রে যে সাবসিডির পরিমাণ, সেটাও কিন্তু অদূর ভবিষ্যতে কিছুটা কমে আসবে। এদিকে ভোলায় সার কারখানা স্থাপন করা গেলে দেশের বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।